ইরানে প্রায় 2000 বাংলাদেশি আছে, এর মধ্যে শুধুমাত্র তেহরানেই আছে 400 বাংলাদেশি, এবং তাদেরকে কিন্তু ফেরত আনা হয়নি বা নিরাপদ আশ্রয় তারা 400 যারা তেহরানে তারা কিন্তু নিরাপদ আশ্রয় যেতে পারেনি। এরই মধ্যে ইরানে যে বাংলাদেশ এম্বাসি আছে সেখানে কিন্তু হামলা হয়েছে। এমবেসি না, আপনি যে নিউজ পড়লেন আমার মনে হলো এমবেসির মানে বসত বাড়ি যেগুলো, হয়তো অ্যাম্বাসেডারের বাড়ি উন্নত, অ্যাম্বাসাডারের বাড়িতে হামলা হয়েছে। ওখানে ইরানের একটা এয়ার বেস আছে কাছাকাছি কাছাকাছি। ও সেই কারণে ওটাতে হামলা হওয়ার কারণে হামলার কিছু এখানে এসে পড়ে গেছে, এটা হতে পারে, এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি কিছু ধ্বংসের ছবিও, ক্ষয়ক্ষতির ছবিও দেখলাম। ওই অ্যাম্বাসেডারের এক আত্মীয় আমাকে ফোন করে জানালেন আপনার শোতে আসার কিছুক্ষণ আগে যে তিনি তেহরান থেকে 100 মাইল দূরে চলে গেছেন, সেখান থেকে আবার ঘন ঘন তেহরানে এসে এখানে দায়িত্ব পালন করছেন। তো তেহরান থেকে চলে গেছেন এই পার্টটুকু আমি গ্রহণ করছি। তিনি এই বম্বিং এর ভিতরে আবার দৈনন্দিন তেহরানে আসছেন, এইটা মানে বিশ্বাস করা দুষ্কর। পৃথিবীতে মানে দুষ্করের বাইরে কিছু কিছু অদ্ভুত ঘটনা। ওই অ্যাম্বাসাডারের নাম ওয়ালিদ ইসলাম। আমার সঙ্গে ওনার যোগাযোগ আছে, যদিও ওনাকে গত 4 দিন ধরে উনি উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি একটি এই সংক্রান্ত, এই হামলা সংক্রান্ত, তার বাসভবনে হামলা হয়েছে, তো এই সংক্রান্ত একটি তিনি ইয়েও দিয়েছেন, একটা কি বলবো স্ট্যাটাস বা একটা বিবৃতি জাতীয় জিনিস দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে এই হামলা হয়েছে কিন্তু এটি তাকে উদ্দেশ্য করে নয়, এটা এমনটি তিনি দাবি করেছেন। এবং তিনি এটাও বলেছেন যে তিনি নিরাপদে আছেন। আমি একটু পরে যদি শুনাই যে ওনার বাসাটা যে নেভাল বেস আছে, আমি এয়ার বেস বলেছিলাম, সরি, ওনার বাসাটা নেভাল বেস ক্যাম্পের সাথে ওই লাইনের সবগুলো বাসাতে গুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি তার বাসাটাও অক্ষত নেই এবং নেভাল বেস ক্যাম্পের খুবই একেবারেই সঙ্গে তার বাসাটা, কিন্তু তিনি নিরাপদে আছেন এবং তার বিশ্বাস তার বাসা উদ্দেশ্য করে হামলা চালানো হয়নি। আরো বিস্তারিত অনেক কিছু বলেছেন। যাই হোক, আমিও বিশ্বাস করি যে ওনার বাসা না, কারণ হচ্ছে যে যেটা উনি বলেছেন স্ট্র্যাটেজিক। তবে উনি কিন্তু বাংলাদেশের উনি একজন ট্রান্সজেন্ডার ডিপ্লোম্যাট এবং মুসলিম বিশ্বের প্রথম ট্রান্সজেন্ডার ডিপ্লোম্যাট ওয়ালিদ ইসলাম। জি, তাই তো যাই হোক, এটা আরেকটা তথ্য। যাক, ওই যে বাংলাদেশিদেরকে সরিয়ে নেওয়ার কথা যেটা বললেন, এটা সম্ভবত অবহেলার ব্যাপার না, আমি মনে করবো। এই সরকার, আমি সমালোচকদের মধ্যে অনেক ক্ষেত্রে সমালোচনা করি, কিন্তু এটা একটা বড় হচ্ছে যুদ্ধাবস্থায় মানে অনেক দেশের অনেককে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে, অনেককে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। কারণ এই যে মানে গাড়ির বহর অ্যারেঞ্জ করা, আপনি দেখেছেন যখন মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল লোকদেরকে সরে যেতে বলেছে, যুক্তরাষ্ট্র পক্ষ থেকে বলা হয়েছে তেহরান ছেড়ে চলো, সেখানে 10 থেকে 12 মিলিয়ন লোক বাস করে। তো তাদের ভিতরে 10% যদি 2 মিলিয়নও যদি রওনা হয়ে থাকে, যাদের গাড়ি ঘোড়া আছে, বাস ইত্যাদি পেয়েছে, রাস্তা তো এমনি ব্লক, তো ওইখানে এমনি, এবং রাস্তায় যারা আক্রমণের শিকার হবে না তারও কোনো নিশ্চয়তা নেই। তো এই সিচুয়েশনে এদেরকে সরানো, এর জন্য অ্যারেঞ্জ করা, এটা দুঃখজনক, 1 নম্বর। 2 নম্বর, যে বাংলাদেশিরা আছেন এমন তো না যে সবাই একসাথে এসে জড়ো হয়েছেন ওখান থেকে উদ্ধারের জন্য। তারা ইরানের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন, বিভিন্ন জায়গায় কাজ করছিলেন, এবং এটা দুঃখজনক হবে যে তারা এই সমস্ত সিচুয়েশন যখন দেখছিলেন তখনই সেগুলো থেকে নিজেদেরকে দ্রুত মানে সরিয়ে নিয়ে বর্ডারের কাছাকাছি চলে যাওয়ার জন্য নিরাপদে, অন্তত তেহরান বা এই ধরনের যে সমস্ত জায়গায়, ইস্পাহান, যে সমস্ত জায়গায় পারমাণবিক স্থাপনা আছে, আক্রমণের লক্ষ্য হতে পারে মানে ব্যবহার করে। এবং সেই ক্ষেত্রে এম্বাসি তাদেরকে সঠিক অ্যাডভাইস দিয়েছে কিনা সেটা আমরা জানি, সেটা নিয়ে আমরা প্রশ্ন করতে পারি। যাই হোক, এটা আমরা প্রার্থনা করি। আমাকে 2-1 জন এমনটি বলেছে যে ধরেন এই মাস 2-1 আগে বাংলাদেশে একটা বড় সমাবেশ হলো না, মার্চ ফর গাজা, ইসরায়েলের এগেইনস্টে, একটা অনেক প্রায় 1 মিলিয়ন মানুষের সমাবেশ ছিল সারওয়ার্দী উদ্যানে। হ্যাঁ, পৃথিবীতে নাকি কখনো এই এত বড় মানে মানে ইসরায়েলের এগেইনস্টে এত বড় সমাবেশ কমই হয়েছে। হ্যাঁ, তো যেই কারণে বাংলাদেশের যে দূতাবাস বা কর্মকর্তা আছেন ইরানে, তেহরানে, তাকে টার্গেট করা হয়েছে, এরকম একটা খবর বিভিন্ন জায়গা থেকে
এসেছে, সত্য মিথ্যা তো আর বলতে পারবো না, তবে ওই ফার্স্ট সেক্রেটারি যে ওয়ালিদ ইসলাম, তিনি বলেছেন যে তাকে ফার্স্ট তাদের সেক্রেটারি না অ্যাম্বাসেডার? ফার্স্ট সেক্রেটারি, যার কথা বলছিলেন, জি ওয়ালিদ ইসলাম, ট্রান্সজেন্ডার। জি। আচ্ছা। যাই হোক, সেটা যে আমরা তো যেহেতু জানি না, বাংলাদেশে তো মানে ফিগার ইনফ্লেটেড করা হয়, 1 লাখ হলে 10 লাখ বলে হয় থাকে, কিন্তু 1 লাখ হলেও বিশাল ফিগার। ধরা যাক 10 লাখ না 1 লাখ, 1 লাখ কোনো একটা ছোটখাটো ফিগার না, বিশাল ফিগার একটা। সেই কারণে টার্গেট করা হয়েছে কিনা সেও আমি জানি না, আপনিও জানেন না, আমরা কেবল স্পেকুলেট করতে পারি। বরং আমি আপনাকে যে উনি তার স্টেটমেন্টে বা পোস্টে যেটা বলেছেন, আমি সেটাকে অধিক গুরুত্ব দেব, যে তিনি অত্যন্ত স্ট্র্যাটেজিক এরিয়াতে আছেন, এবং সেখানে শুধুমাত্র তার বাড়ি না, আরো লাইন ধরে সিভিলিয়ানদের যে বাড়িগুলো আছে সবগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা মানে ধ্বংস করা হয়েছে। ফলে যদি খালি ওনার বাড়িটা টার্গেট করা হতো, তাহলে আমরা আলাদাভাবে চিহ্নিত করতে পারতাম ওই কারণ। ফলে এটাও মনে হচ্ছে যে স্ট্র্যাটেজিক বিচারে সেটা পড়ে গেছে হিসাবে, নকশার ভিতরে, এই আর কি। জি, এমনিতে রাশিয়া এবং চায়না কি করতে পারে এই ক্ষেত্রে? কি করতে পারে? সবার সঙ্গেই সম্পর্ক ভালো তো, ইরানেরও ইসরায়েলেরও। হ্যাঁ, তাদের সম্পর্কে ভালো করতে, তারা কি করতে পারে? তারা ভিতরে এদেরকে বলতে পারে যে ঠিক আছে, তোমরা বম্বিং করেছো, আর করো না, ওই দেশটাকে আর ধ্বংস করো না, ওই লিডারদেরকে আর মারার দরকার নেই, ওদের সাথে আমরা কথাবার্তা বলবো, ওরা আর অস্ত্র শস্ত্র বানাবার না ব্যাপারে ওদের থেকে আমরা মানে করার আদায় করবো, শপথ আদায় করবো, কেমন? এটা বলতে পারে। এর বাইরে তারা কি করতে পারে? অস্ত্র দিতে পারে, যুদ্ধে জয়েন করতে পারে। তাদের রাশিয়ার ঘনিষ্ঠতম মিত্র বাশার আসাদকে যখন ক্ষমতাচ্যুত করা হলো, তাকে রক্ষা করার জন্য রাশিয়া কোনো চেষ্টা করেছিল? ইরানের সাথে তাদের অন্য ধরনের, ইরান যুদ্ধের সময়, ইউক্রেন যুদ্ধে তাদেরকে অনেক মানে অস্ত্র সাপ্লাই করেছে, ড্রোন সাপ্লাই করেছে, কেমন? এই একটা কারণ। এবং ইরানের আরেকটা পারমাণবিক কেন্দ্রে রাশিয়ার 200 টেকনিশিয়ান কাজ করছে। বাংলাদেশের মতো রংপুরের মতো ওই রকম ওখানে 2টো চুল্লি বানানো হচ্ছিল, 200। সে চুল্লির অবস্থা কি জানি না, প্রাথমিক পর্যায়ে না মধ্যম পর্যায়ে, যাই হোক, সেখানে 200 লোক কাজ করছে। তাদের উপরে কোনো আক্রমণ হয়নি আমার ধারণা, যে মানে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাদেরকে নিরাপদে ওই দেশ ত্যাগ করার সুযোগ দেবে, আমার ধারণার কথা বলছি। যাই হোক, রাশিয়াকে কি করতে পারবে? সেখানে যুদ্ধে রাজা নিজেরাই নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। কোনো মতে পাশ্চাত্য যুক্তরাষ্ট্র সাম্প্রতিককালে সমর্থন স্থগিত রাখার কারণে, এবং ইউরোপের ওদেরকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র জোগাড় করার ক্ষমতা নাই বলে এখন রাশিয়া কিছু অগ্রসর হচ্ছে। আদারওয়াইজ রাশিয়া তো নাস্তানাবুদ হচ্ছিল। কয়েকদিন আগে, 2 সপ্তাহ আগে, রাশিয়ার ভিতরে গিয়ে কিরকম আক্রমণ চালিয়ে আসলে মানে ইউক্রেনের ড্রোন বাহিনী, তাই না? তো রাশিয়া নিজেরা, তাদের অর্থনীতি, তাদের একজন অর্থনীতিবিদ এই আপনার শোতে ঢোকার 1 ঘন্টা আগে আমি পড়েছি, তাদের অর্থনীতিবিদ বলেছেন আমরা রিসেশনের দিকে দ্রুত ধাবিত হচ্ছি। ফলে তারা রিসেশনের দিকে, রিসেশনকে বোধহয় বাংলায় মন্দা বলা হয়, মন্দার দিকে যাচ্ছে। ফলে এইটা একটা অর্থনৈতিক মন্দা, তারা নিজেরাই ঝামেলার ভিতরে আছে। এই একটা। চীন, তারা মানে যতই এদেরকে এখানে তাদের ইন্টারেস্ট থাকুক না কেন, কিন্তু তারা কোনো অবস্থাতে এখানকার যুদ্ধে জড়িত হবে না। তারা নিজেদের, সেটা তো আগেই বোঝা যাচ্ছিল যে এই যুদ্ধে কেউ ইরানের পাশে থাকবে না, আসলে হয়তো ওরা লিপ যুদ্ধে সার্ভিসিং করতে পারে না, ওরা যুদ্ধে জড়ানো মানে এখন স্পষ্টত তারা যুক্তরাষ্ট্রের সাথে ডাইরেক্টলি যুদ্ধে জড়ানো মানে কি? এখন তো দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের, আপনি মনে করেন পৃথিবীর অন্য কোনো দেশ আছে যারা যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে জড়াতে চাইবে? কোন দেশ? ডেমনস্ট্রেশন করতে পারে, গালমন্দ করতে পারে, কথাবার্তা বলতে পারে, সমালোচনা করতে পারে। বাস্তব ঘটনা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেউ যুদ্ধে যাবে, মানে ইরানকে নৈতিক সমর্থন দিতে পারে, ইসরায়েলের নিন্দা করতে পারে, ওর বাইরে কেউ কিছু করতে পারবে আমার মনে হয় না। ওই মধ্যস্থতার পথার, আমরা যারা আমেরিকাতে আছি, আমরা কতটুকু নিরাপদ, বা আমেরিকা কতটুকু নিরাপদ? আমেরিকা, আমি নিশ্চিত যে আমেরিকা নিরাপদ থাকবে, নিশ্চয়ই সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা রাষ্ট্র নেবে, আমি নিশ্চিত এই ব্যাপারে। 2 নম্বর হচ্ছে যে আমাদের দেশের লোকরাও, মানে আমাদের সাউথ এশিয়ান লোকরা বা তৃতীয় বিশ্বের লোকরা,
তাদের মধ্যে যদি একজনও আপনার আমার বক্তব্য শুনি, আমি আশা করব তারা রেসপন্সিবলি ব্যবহার করবে, সতর্ক বলবে, উল্টো পাল্টা কথাবার্তা বলবে না, দায়িত্বহীন কথা বলবে না, উত্তেজনামূলক কথাবার্তা বলবে না। একটা সেন্টিমেন্টালি খারাপ ফিল করা এক জিনিস, আর দায়িত্বহীন কথাবার্তা বলা আরেক জিনিস। আপনি ব্যাপারটা বুঝছেন? আপনি নৈতিক সমর্থন একটা ব্যক্ত করতে পারেন, মৃদু সমালোচনা করতে পারেন, বিয়ন্ড দ্যাট বাড়াবাড়ি করা এটা ঠিক না। এবং আমার মনে অত্যন্ত সতর্কতামূলক মানে আচরণ করা সকলের উচিত, মানে রেসপন্সিবল কশাস থাকা উচিত সকলের। এবং চোখ কাল আমি একটু দর্শকদের জন্য, বিশেষ করে যারা আমেরিকায় রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ইসরায়েল ইরান যুদ্ধটি আমেরিকা অত্যন্ত তীক্ষ্ণভাবে নজরদারি করছে এবং কি বলবো, এটিকে এমন পর্যবেক্ষণ করা হচ্ছে যে খুবই সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে। বিভিন্ন জায়গায় যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলেন, কাজকর্ম করেন, তাদেরকে নানানভাবে সতর্ক পর্যন্ত করা হয়েছে। কোথা থেকে সতর্ক করেছে সেটা আমি আপনাদেরকে বললাম না, কিন্তু আমি জানি যে তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। এবং যে কোনো ধরনের, সৈয়দ মোহাম্মদুল্লাহ যেমনটি বললেন যে দায়িত্বশীল আচরণ করাটা খুবই জরুরি। আমরা জানি যে এটা একটা মুসলিম বিশ্বের সঙ্গে আমরা খুবই একাত্মতা বোধ করি, মুসলিম হিসেবে আমাদের নৈকট্য আছে, ইরানের সঙ্গে আমাদের অনেক গভীর সম্পর্ক আছে। আবার ইসরায়েলের তরফ থেকে, ইসরায়েল হচ্ছে সেই দেশ যারা আমাদেরকে প্রথম স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দিয়েছিল। কিন্তু যদিও ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো রাষ্ট্রীয় কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরও আমাদের মুসলিম ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে আমরা ইরানের সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত বোধ করি। সেটা যেটি সৈয়দ মোহাম্মদুল্লাহ বললেন যে আমাদের খারাপ লাগা থাকতে পারে, আমাদের মন খারাপ হতে পারে, আমরা নিন্দা জানাতে পারি, সমালোচনা করতে পারি, কিন্তু আমরা যেন দায়িত্বশীল ভূমিকা রাখি, কথাবার্তায় কাজে কর্মে যেন দায়িত্বশীল থাকে। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আমি শেষ করব, কিন্তু তার আগে একটি বিষয় আমার জানতে ইচ্ছা করছে যে এই যে বোমারু বিমান দিয়ে ইরানের উপর হামলা করা হলো, আমেরিকার আইন অনুযায়ী ট্রাম্পের মানে প্রেসিডেন্টের তো এটি কংগ্রেস থেকে অ্যাপ্রুভাল নেওয়ার কথা, তিনি না নিয়ে কিভাবে এটি করলেন? এর আগে আমার আমার যতদূর মনে পড়ে, যখন বিন লাদেনকে আটক করা হয় কিংবা হত্যা করা হয়, তখনও মানে পরবর্তীতে অনুমোদন নেওয়া হয়েছিল, সামথিং লাইক দ্যাট। শুনুন, এইটা প্রেসিডেন্টের ওয়ার পাওয়ার্স অ্যাক্ট নামে যুক্তরাষ্ট্রের একটা আইন আছে। যুদ্ধ লিপ্ত হলে, যেমন সিনিয়র বুশ জুনিয়র বুশ দুইজনই যুদ্ধ করেছিলেন ইরাক আফগানিস্তানে, সেগুলোর জন্য কংগ্রেসের অনুমতি নিতে হয়। কিন্তু এই ধরনের একটা অ্যাটাক যেটার পরিণতিতে যুদ্ধ বেঁধে যেতে পারে, সেটা হতে পারে, সেই আশঙ্কা থাকে। কিন্তু কথা হচ্ছে একটা টার্গেটেড অ্যাটাক, তাহলে মানে এটা রাষ্ট্রপতির এখতিয়ারের ভিতরে পড়ে। তার মানে রাষ্ট্রপতি হচ্ছেন মানে এই দেশের আইন অনুসারে সব পৃথিবীর সব দেশেই তাই, কিন্তু যুক্তরাষ্ট্রে তিনি হচ্ছেন কমান্ডার ইন চিফ, প্রধান সেনানায়ক, প্রধান মানে সেনা সামরিক অধ্যক্ষ। ফলে তিনি তার এই স্বাধীনতা আছে। এক নম্বর, তিনি হচ্ছেন একটা প্রিএমটিভ একটা টার্গেটেড একটা স্টেপস নিয়েছেন। কিন্তু যদি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করেন আনুষ্ঠানিকভাবে, তখন আইন অনুসারে তিনি পারমিশন নিতে হয়। সেই ক্ষেত্রে এইটা কোনো যুদ্ধ উনি ঘোষণা করেননি। আশঙ্কা যদি কেউ কেউ করে থাকেন এর পরিণতিতে ওরা পাল্টা আক্রমণ করলে তখন একটা মানে এসকালেট করবে, একটার পর একটা ঘটনা ধরা হবে, তখন যুদ্ধ ঘটে যেতে পারে। তখন পরিস্থিতি বুঝে যদি তিনি আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেন, আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে হলে তখন রাষ্ট্রপতিকে কংগ্রেসের পারমিশন নিতে হয়। তা না হলে, আমার মাই রিডিং অফ দি কনস্টিটিউশন, যে তা না হলে এই ধরনের মানে অ্যাটাকের জন্য তাকে নিতে হয় না। আমার রিডিং, আই মে বি রং। আমি অলওয়েজ যখন একটা কথা বলি সুলতানা, আমি এই কথাটা আপনাকে জানিয়ে দিই, ভবিষ্যতে কখনো বেঁচে থাকলে সুযোগ পাবো কিনা, বেঁচে থাকি কিনা জানি না, আমি কখনো নিজে যা বুঝি সেটাই একমাত্র কারেক্ট এটা মনে করি না। আমি মনে করি এটা আমার ওপিনিয়ন on the basis of what I have heard, learned, read, searched, তার ভিত্তিতে এটা আমার ধারণা। কিন্তু এটা অন্যদের ধারণা হয়তো আরো বেটার হতে পারে এবং অন্যর কনক্লুশন হয়তো কারেক্ট হতে পারে, আমারটা রং হতে পারে। বাট এট দিস মোমেন্ট এটা আমার ধারণার কথা, মাই রিডিং অফ দি কনস্টিটিউশন, বুঝতে পেরেছি, আমিও যে ঠিক
হ্যাঁ, আমরা সবাই যারা যারা এটা মনে করেন পৃথিবীর জন্য, সভ্যতার জন্য সেটা মঙ্গল, নিজেকেই মানে শ্রেষ্ঠ বোদ্ধা মনে না করা, এবং মানে অলওয়েজ বেনিফিট অফ ডাউট দেওয়া, যে আমার অন্যের বক্তব্যের মধ্যে হয়তো সত্য থাকতে পারে যেটা আমার সাথে দ্বিমত প্রকাশ করছে, এবং আমার বক্তব্যের মধ্যে হয়তো মানে মানে ভুলের সম্ভাবনা থাকে। এইটা আমরা যদি নিজেরা ধারণা করে নেই তাহলে মঙ্গল সর্বক্ষেত্রে।